এই পৃথিবীতে যতদিন স্বরলিপি আছে ততদিন রুনা লায়লা থাকবে। সত্যি। থ্যাংক ইউ ম্যাম, আপনার এই সঙ্গীত জীবনের 60 বছর আপনি অতিক্রম করেছেন এবং সেই উপলক্ষে আমাদের এনটিভির মাননীয় চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলী স্যার আপনাকে অভিনন্দন জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। অনেক ধন্যবাদ। ম্যাম, এই পর্যায়ে জানতে চাইব যে আপনার সঙ্গীতের হাতে খড়িটা জানতে চাই, এই প্রজন্মকে আমরা জানাতে চাই যে আপনার সঙ্গীতের শুরুটা কবে থেকে। আমি যতটুকু জানি যে আপনার মায়ের হাত থেকেই আপনার সঙ্গীতের শুরু, তো এটি আমি জানতে চাই যে সঙ্গীতের হাতে খড়ি। আর আপনার গানের মধ্যে আমরা দেখতে পাই যে আপনার যে এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন অনেক সুন্দর এবং হাতের যে মুভমেন্ট দেখলেই মনে হয় যে একজন নৃত্যশিল্পীও আপনি ছিলেন ছোটোবেলা থেকে। তো সেই নৃত্যশিল্পী থেকে সঙ্গীত শিল্পী হয়ে ওঠার পুরো গল্পটি যদি আমাদেরকে শেয়ার করেন। আসলে আমার বড় বোন দিনা লায়লা, উনি গান শিখতেন ক্লাসিক্যাল। আমি তখন ছোট ছিলাম, তো উস্তাদজি আসতেন, উস্তাদ আব্দুল কাদের। তো উনি ওকে যা শেখাতেন আমি খেলতে খেলতে ঘুরে বেড়াতে বেড়াতে ওটা তুলে নিতাম এবং নিজে নিজে গাইতে থাকতাম। আর আমার দিদা আমাকে কিছু টাকা দিয়েছিল, তো ওটা দিয়ে আমি ঘুঙরু কিনেছিলাম। ঘুঙরু পরে আমি সারা বাড়ি দৌড়ে বেড়াতাম, রেডিও ছেড়ে বা করে নাচতে থাকতাম। তো আমার নাচের শখ দেখে মা বললো যে ঠিক আছে, তাহলে তুমি নাচ শেখো। বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে দিল। ওইখানে আমি 4 বছর নাচ শিখেছি, ভারতনাট্যম, কথাকলি, কথক এগুলো শিখেছি এবং পারফরমেন্সও করেছি আমি স্টেজে অনেক। তো একদিন আমি ওই উস্তাদজি এসছেন যে আমি টের পাইনি। আমি ওই যা দিনা আপা শিখেছে ওগুলো আমি গাইছিলাম। তো ওটা শুনে উনি মাকে বললেন যে ওকে নাচ, ঠিক আছে ওর নাচ খুব পছন্দ, ভালো কথা, কিন্তু ওকে দিয়ে গান গাওয়ান, গান শেখান, ও গান ভালো করবে, গাইতে পারবে। ওর এত শার্প মেমোরি, আমি যা দিনাকে শিখিয়েছি সব ও তুলে ফেলেছে, এতটুক মেয়ে। তো আপনি ওকে গান শেখান। তো আমি তো ছোট, তখন তো খালি দৌড়ে বেড়াতাম আর খুব চুলবুলে ছিলাম। এখন এক জায়গায় বেশিক্ষণ বসতে পারি না, তো কিছু না কিছু করতেই থাকি। ম্যাম, আমরা জানি যে একটা অনুষ্ঠানে আপনার বোনের গান গাওয়ার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ ছিলেন বিধায় তিনি সেখানে গান গাইতে পারেননি, আপনাকে পাঠানো হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু আমরা আজকের এই রুনা লায়লার পেয়েছি। তো সেই যাত্রাটা যদি একটু বলতেন আমাদের। দিনা আপা অসুস্থ হলো, লাস্ট মিনিটে ওনার গলা খারাপ হলো। তো এখন অর্গানাইজাররা তো কি করবে বুঝতে পারছে না, অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো বাবা মা বললেন যে এক কাজ করেন, ছোটটাকে নিয়ে যান, ও গাইবে। বলে কি বলেন, ও তো কত বয়স? বলে 6 বছর। বলে না, ও কি গাইবে? বলে দেন না আপনি, ও ঠিকই গাইবে। তো এখানে বসে তানপুরা নিয়ে, তানপুরা আমার থেকে অনেক বেশি বড়। হ্যাঁ, তো আমি রাগ ক্লাসিক্যালি গাইলাম। তো গাওয়ার পরে অডিয়েন্স থেকে মানে সব প্রাইজ অ্যানাউন্স করলো, ওই টাকা গিফট দেয় যে ওরকম। তো খুব খুশি হলাম যে বাবা, আর তো এখানে এরকম করে গাইলে অনেক কিছু পাওয়া যায়। তো এই তারপরে তো গান চর্চা শুরু হলো। পরে ছবিতে গান শুরু করার আগে আমি আমাদের সব স্কুল মিলে ইন্টার স্কুল মিউজিক কম্পিটিশন হয়েছিল। তো সেখানে আমি আমার স্কুলকে রিপ্রেজেন্ট করেছিলাম। তো আমি জিতে গেছিলাম। তো জেতার পরে ওই এটা রেডিও, করাচি রেডিও থেকে হয়েছিল। জি। তো এরপরে যখন আমার 12 বছর বয়স, তখন একজন প্রডিউসার, ডিরেক্টর আর মিউজিক ডিরেক্টর লাহোর থেকে এসছে। লাহোর তো তখন ইন্ডাস্ট্রি, তখন কি এখনও মেইন ইন্ডাস্ট্রি ওখানে। তো ওরা একটা 12 বছরের ছেলের ওপরে স্ক্রিনে পিকচারাইজ করবে একটা গান। তো ওরা লাহোরে ওরকম বয়সের কাউকে পায়নি। তো ওরা বললো ছেলে হোক মেয়ে হোক, একটা
ও ছেলে তো চলবে, মেয়েরও যে গাইতে কোনো পারে। একজন। তো ওরা কি ভেবে তারপরে রেডিওতে গেছে। ওইখানে ওরা বলেছে যে একটা মেয়ে তো 3 বছর আগে এখানে একটা কম্পিটিশন জিতে গেছে, তো ওখানে তো আব্বার নাম, তারপর ঠিকানা, ফোন নাম্বার সব ছিল, ওদেরকে দিয়েছে, ওরা ট্রাই করে দেখতে পারো। তো ওইখানে পরে ফোন করলো আব্বাকে। প্রথমে আব্বা বললো যে না না, ফিল্মে গাইবে না। এরপরে বাড়িতে এসে মাকে বলছে, আমি তো শুনছি আড়াল থেকে, মাকে বলছে যে জানো ওই একটা প্রডিউসার এসছে লাহোর থেকে, রুনাকে নাকি সে ছবিতে গাওয়াতে চায়। তো আমি তো এখানে শুনেই আমি তো খুব এক্সাইটেড, বিকজ আমি স্বপ্ন দেখতাম সবসময় যখন অন্যের গান রেডিওতে প্রচার হতো, ওদের নাম বলতো, তখন আমি চিন্তা করতাম যে আল্লাহ এমন কি হবে কোনো দিন যে আমার নামও এভাবে প্রচার হবে, বলবে যে এর গলায়, এর কণ্ঠে এই গানটা শুনবেন। তো একটা ইচ্ছে ছিল। এখন মাকে বলার পরে আব্বা বলছে আমি তো না করে দিয়েছি, আমার তো মন টন খুব খারাপ। আমি বললাম যে প্লিজ আমাকে একটা গান গাইতে দাও। তো মা বললো ঠিক আছে, ওর শখ যখন তখন ও করুক একটা গান, অসুবিধা কী। তারপর আর গাইলো না, একটা গান হলে ওর শখ পূরণ হয়ে গেল। আর ওরাও তো তখন ওরা বাড়িতে এসে মিউজিক ডাইরেক্টর মনজুর হোসেন সাহেব, উনি বললো যে গাও। আমি তো যতটুকু জানতাম ওইভাবেই গাইলাম। তো ফিল্মের টেকনিক ইজ টোটালি ডিফারেন্ট, আর অন্যরকমভাবে গাইতে হয়। অনেক গলায় অনেক রকমের ডিফেক্ট থাকে, ফ্লজ থাকে। তো এত কিছু তো টেকনিক্যালিটিগুলো তো আমরা জানতাম না। উনি আমাকে 1 মাস ধরে ওই একটা গানই সকাল 6টার থেকে 1 ঘন্টা করতেন। আবার তখন তো স্কুলে যেতাম, স্কুল থেকে আসার পরে আবার 1 ঘন্টা প্র্যাকটিস করতাম ডেইলি। এবং খেলা টেলার কোনো টাইম ছিল না, এসে হোমওয়ার্ক করেই বাস। ওই আমরা কিন্তু জানি ম্যাম যে আপনি গানের পাশাপাশি পড়ালেখা তো চমৎকার রেজাল্ট করেছেন এবং আপনি ভালো খেলোয়াড় ছিলেন স্কুলে। হ্যাঁ, খেলতাম, অনেক গেমস খেলতাম। তো এই 1 মাস পরে যখন রিহার্সাল শেষ হলো, তখন উনি বললেন যে নাও ইউ আর রেডি টু সিং। মানে কিছু কিছু ছিল যেরকম হাই নোটটা গেলেই ভয়েস ক্র্যাক করতো, ওইটা মানে উনি এমনভাবে ডেইলি করতে 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 এমন হলো, যখন রেকর্ডিংয়ে গেলাম তখন তো লাইভ হতো মিউজিশিয়ানদের সঙ্গে একসঙ্গে, একজন ভুল করলে আবার প্রথম থেকে করতে হতো। তো আসলে অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে আসতে হয়েছে এবং অনেক তালিম নিতে হয়, সাধনার বিষয়, যেটা কিন্তু আজকাল প্রজন্মে কাউকে দেখা যায় না। যখন গিয়ে গাইলাম তখন মনে হলো যে কোথাও কোথাও মানে কোনো জায়গায় আটকাচ্ছি না, একদম পানির মতন গিয়ে গেলাম। কোথাও আমার কোনো সমস্যা হলো না, হাই পিচে, লো পিচে, মিডিয়াম পিচ, কোনো সমস্যা। মানে এমনভাবে উনি শিখিয়েছিলেন। এবং মাইকে কিভাবে ভয়েস থ্রো করতে হয়, কোন ওয়ার্ডটা কিভাবে, মানে যেরকম আমরা বলি ভুল, তো ভুলটা ডাইরেক্টলি বললে তো ফাটে। তো উনি বলতেন যে যখন এই ধরনের ফুল, ভুল এরকম ওয়ার্ড আসলে তখন আস্তে করে জাস্ট একটু করে মুখটা সরিয়ে নেবে, তাহলে আর কোনো দিন। আমি এখনও যখন রেকর্ডিং করি আমার ওই সামনে কিন্তু মাইকে ফিল্টার লাগে না, এত প্র্যাকটিস হয়ে গেছে আমার যে আমি আই নো যে ওরা সবাই বলে যে ফিল্টার লাগিয়ে দেই। আমি না, ইভেন মুম্বাইতে যখন গেলাম বললো ফিল্টার লাগাও, আমি না লাগবে না আমার, বিকজ অভ্যাস হয়ে গেছে এখন। সো অনেক কিছু শিখেছি আমি, অনেক প্র্যাকটিস করতে, অনেক প্র্যাকটিস করেছি। যেটি ম্যাম আজকে মানে আজকাল দেখা যায় যে এই প্রজন্মের মধ্যে যে রাতারাতি জনপ্রিয় হওয়া, খুব সহজেই সব কিছু তারা চায় এই ডিজিটাল যুগে। তো সেখানে কিন্তু আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এই প্রজন্মের শিল্পীদের বা এই প্রজন্মে যারা শিল্পী হতে চায়।